নমস্কার, আমি স্নেহা। ভয় পেতে আমরা সকলেই ভালোবাসি। আমরা আবারও চলে এসেছি আমাদের নতুন প্রস্তাবনা নিয়ে। আচ্ছা, কখনো ভেবে দেখেছেন কি, শুধু কি এই পৃথিবীতেই প্রাণ আছে? এত বড় ব্রহ্মাণ্ডে কি আর কোথাও এতটুকু প্রাণের স্পন্দনও নেই? নাকি আছে, এবং তারা শুধুমাত্র সময়ের অপেক্ষাতে আছে? তারা কি আমাদের পরম বন্ধু হয়ে উঠবে, নাকি মুছে দেবে পৃথিবীর বুক থেকে সকল প্রাণের অস্তিত্ব? শুরু করা যাক আমাদের আজকের গল্প, লেখক অদৃশ্য বর্ধনের লেখা বেলুন পাহাড়ের বিচিত্র কাহিনী। এই কাহিনীকে সত্যি কাহিনী বললে টিটকিরি শুনতে হবে, তার চাইতে বরং বিচিত্র কাহিনী বলা যাক, অথবা আজগুবি কাহিনী। ছোটনাগপুরের জঙ্গলে এমন অনেক অঞ্চল আছে যা আজও দুর্গম, এবং অনেক পাহাড় আছে যা এখনো অজ্ঞাত। বেলুর পাহাড় তেমনই একটি পাহাড়, বিচিত্র তার গড়ন, ঠিক যেন একটা বাটি। বাটির গোলাকার কিনারা হলো পাহাড়ের চূড়া, আর বাটির ভিতরে গভীর জঙ্গল। সেখানে রক্ত পলাশের আগুন, হাসি এবং মহুয়ার মাতাল করা বন্যা। লতা পাতায় সে অরণ্য এতই নিবিড় যে পাহাড় চূড়া থেকে দেখলে জঙ্গলে প্রবেশের আর স্বাদ থাকে না। মাঝে মাঝে শোনা যায় ধনেশ পাখির ডাক, সম্বর হরিণের রব। পাহাড়ি অঞ্চলে কতই না পাহাড় থাকে, নাম থাকে না কারোর। এ পাহাড়েরও নাম ছিল না এককালে, কিন্তু একদিন এমন এক ঘটনা ঘটল যে রাতারাতি একটা নাম অর্জন করে বসল অখ্যাত এই পাহাড়। চাঁদনি রাত, ফুটফুটে জ্যোৎস্নায় মোহমায়া হয়ে উঠেছে গোটা অরণ্য। বনজ্যোৎস্নার এই রূপ যে না দেখেছে সে কল্পনাও করতে পারবে না। সাঁওতালদের প্রাণে পুলক জেগেছে চাঁদের আলোয়। আকণ্ঠ মহুয়া খেয়ে নেশায় বুঁদ হয়েছে ছেলে বুড়ো মেয়ে। হাত ধরাধরি করে নাচতে শুরু করেছে। চাঁদের আলো পিছলে যাচ্ছে ওদের কালো কোষ্ঠী পাথরের মতো অঙ্গবে। ওরা ঝকঝকে দাঁতে হাসছে, নেশায় আবিল স্বরে গাইছে, আর স্থলিত চরণে নাচছে। ঠিক এমনই সময়ে তারার চুমকি বসানো ঝিকিমিকি আকাশে দেখা গেল একটা বিচিত্র নক্ষত্র। অগণিত নক্ষত্রের মধ্যে থেকেও এ যেন অন্য জগতের নক্ষত্র, কারণ এর গতি আছে। ঝিকমিকে তারার মতোই এক কোনা একটা বস্তু, অথচ তারা নয়। তারা মিটমিট করে, কিন্তু সরে সরে যায় না। উল্কাও নয়, কারণ উল্কা হলে সে খসে পড়ত। কিন্তু আশ্চর্য, এই বস্তুটি অতি ধীর গতিতে নামছিল নিচের দিকে। নামছিল বিরামহীনভাবে, এবং মুহূর্তে মুহূর্তে বিপুল হতে বিপুলতর হচ্ছিল তার আয়তন। প্রথমে যা ছিল হীরের ঝিকিমিকি, কিছুক্ষণের মধ্যেই তা পরিণত হলো হীরের ডেলায়। দেখতে দেখতে আরও বৃহৎ হলো তার আকার, এবং আর হীরের ডেলা নয়, যেন একটা হীরের ফানুস। নাচে মত্ত সাঁওতালদের চোখেও এবার আর ফাঁকি দেওয়া গেল না। বিস্ফারিত হতে লাগলো তাদের চক্ষু, কানাকানি হলো অস্ফুটে। নামছে নামছে, চাঁদ নামছে। অর্থাৎ আকাশের চাঁদ ধরায় অবতীর্ণ হচ্ছে। কিন্তু তাও তো সত্যি নয়। পূর্ণিমার হাসি খুশি চাঁদ ওই তো ঝুলছে কালো আকাশে। তবে কোন চাঁদ? পৃথিবীর আকাশে দুটো চাঁদ কি সম্ভব? বিশাল বস্তুটা ভাসতে ভাসতে আরও নেমে এলো। চাঁদ বলে তো মনে হচ্ছে না আর। এ তো একটা অতিকায় বল, পেল্লায় বাতুর, দারুণ ঝকমকে। এমন ঝকমকে যে ঠিকরনো চন্দ্রকিরণে চোখ যেন ধাঁধিয়ে যাচ্ছে সবার। এবার ভয় পেল সাঁওতালরা। প্রত্যেকেরই ঝুলে পড়ল চোয়াল, ছুটে গেল নেশা। দু চোখ চেপে কেউ পড়ল শুয়ে, কেউ হলো নতজানু, কেউ দিল চম্পট। বিশাল বলটা আরও নেমে এলো, শব্দহীন ধীর স্থির গতিবেগে ভাসতে ভাসতে
লাগলো পাহাড় চূড়ায়। চাঁদের আলোয় তার হীরের মতো ঝকঝকে আবরণে মনে হলো যেন দাউ দাউ করে আগুন জ্বলছে। সে যে কত বড় বল তা আন্দাজ করতে গেলে নাকি মাথা ঘুরে যায়। মস্ত মস্ত প্রাচীন শালতুরুর একটা ছোটোখাটো জঙ্গল নাকি অনায়াসে সেধিয়ে যেতে পারে সেই বলের উদরে। গায়ের মোড়ল হাঁ হয়ে দেখছিল ভাসন্ত বলের আলোময় চেহারা, কিন্তু বেশিক্ষণ দেখতে পারল না। আচম্বিতে রং পাল্টাতে লাগলো সাদা বলের। দেখতে দেখতে সিঁদুরের মতো লাল হয়ে গেল ভাসন্ত গোলাটি। রক্তের মতো টকটকে সেই রং দেখে রক্ত হিম হয়ে গিয়েছিল মোড়ল বেচারার। বলির পাঁঠার মতো কাঁপতে কাঁপতে বন্ধ করেছিল চোখ। চোখ খুলেছিল অবশ্য কয়েক সেকেন্ড পরেই। খুলে দেখেছিল উধাও হয়ে গিয়েছে রক্তাক্ত বল। আকাশ ফাঁকা। সেই থেকে পাহাড়টার নাম হয়ে গেল বেলুন পাহাড়। মোড়ল লোকটার নিরক্ষর নয়, পেটে বিদ্যে ছিল কিছু। ফানুস বা বেলুন বলতে কি বোঝায় তা সে জানত। পাহাড় চূড়ায় ভৌতিক বেলুনের আরবি ভাব এবং অন্তর্ধান দুটো ঘটনাই সে মনে রাখতে চেয়েছিল পাহাড়ের নাম বেলুন পাহাড় রেখে। সংক্ষেপে এই গেল বেলুন পাহাড়ের ইতিবৃত্ত। এর পরেই আমরা আসছি মূল কাহিনীতে। সে কাহিনী বেলুন কাহিনীর চাইতেও লোমহর্ষক, অবিশ্বাস্য এবং আজগুবি। কারণ সবুজ বনশীর্ষ আর ধূসর শিখর দেশের শীর্ষে হীরের ফানুস আবির্ভূত হওয়ার ঠিক 1 বছর পরে আর এক চাঁদনি রাতে প্রাণের সমস্ত চিহ্ন মুছে গেল বেলুন পাহাড়ের আশেপাশে। সে রাতেও উল্লাসে মেতেছিল আদিবাসীর দল। বিচিত্র শব্দে উত্তাল বনভূমি ছিল তার সাক্ষী। আচম্বিতে নিশীথ রাতে খান খান হয়ে গিয়েছিল বিকট চিৎকার। আত্মকণ্ঠের মরণ চেঁচানি একবার নয়, শোনা গিয়েছে বারবার। বনভূমির বিভিন্ন অঞ্চলে মুহুর্মুহু ধ্বনিত হয়েছে ভয়ার্থ কণ্ঠের কান্না। মুহুর্মুহু ছিন্ন হয়েছে কান্নার রোল, শোনা গিয়েছে অন্যত্র। শুধু মানুষ কাঁদেনি, কেঁদেছে বনভূমির পশুরাও। তাদের কাতর গজরানিতে ফালা ফালা হয়ে গিয়েছে অরণ্যের নিথরতা। তারপর এক সময়ে সব স্তব্ধ। কান্নার রোল, মুমূর্ষ গজরানি সবই চুপ। শ্মশানের নীরবতা নেমে এসেছে বনভূমির সর্বত্র। মানুষ নেই, জানোয়ার নেই, রেহাই পেয়েছে কেবল উড়ন্ত পাখিরা। রহস্যভেদ নিয়ে স্থানীয় বাসিন্দারা মাথা ঘামায়নি। কুসংস্কার তাদের অস্থিমজ্জায়। পাইকারি হত্যার পিছনে বেলুর পাহাড়ের ভুতুড়ে হাত যে আছে তা অনুমান করে তারা আতঙ্কে কাঠ হয়ে গিয়েছে। পরের দিন তল্লাট ছেড়ে চম্পট দিয়েছে ঘটি বাটি জড়ু গরু নিয়ে। অভিশপ্ত বেলুর পাহাড়ের সানুদের সেই থেকে পরিত্যক্ত। সুতরাং অপদেবতার থান মারাতে কেউ আর এ তল্লাটে আসেনি। মায়াকাননের মায়া তিমিরাবৃত্ত থেকে যেত যদি না পারমাণবিক কমিশন সার্ভে টিম পাঠাতেন সেখানে। সামরিক কারণে একটা গোপন অ্যাটমিক চুল্লি বসাতে হবে গহন অরণ্যে। তাই জমি পর্যবেক্ষণে এসেছিল উচ্চ ক্ষমতা সম্পন্ন একটি কমিটি। এসেই মহা ফ্যাসাদে পড়ল তারা। স্থানীয় আদিবাসীরা শিউরে উঠল কমিটির অভিপ্রায় শুনে। ভুতুড়ে জঙ্গলে পুনর্বসতি, বাপরে, প্রাণ থাকতে নয়। ফলে কেউ এলো না কমিটির সঙ্গে। কমিটি ব্যঙ্গের হাসি হেসে নিজেরাই প্রবেশ করল রহস্যময় সেই অরণ্যে। প্রাণের চিহ্ন মুছে গিয়েছে যে বনাঞ্চলে দীর্ঘদিন ধরে। দেখে শুনে হোমরা চোমরা সদস্যরা ঈষৎ বিচলিত হলো। যা রটে তার কিছু তো ঘটে। এই সেদিনও যে অঞ্চল প্রাণের চাঞ্চল্যে মুখরিত ছিল, আজ তা নিষ্প্রাণ কেন? কি আছে রহস্যময় ওই বেলুর পাহাড়ে? চাঁদনি রাতে উড়ে আসা হীরের ফানুস নিছক মহুয়ায় নেশায় যে দেখা মরীচিকা,
তা ঠিক বলা যায় না। অতএব গোপন রিপোর্ট যথাসময়ে পৌঁছালো যথাস্থানে। তোলপাড় হলো সরকারি মহল। সেখান থেকে কি সূত্রে এবং কার সুপারিশে যে প্রফেসর নাটবল্টু চক্রের তলব পড়ল, সে কাহিনী বলতে গেলে সাতকাণ্ড রামায়ণ শোনাতে হবে। বেলুর পাহাড়ের ভুতুরে রহস্য সমাধানে বিজ্ঞানীর তলব পড়েছে শুনে আমি তাজ্জব হয়ে গেছিলুম। শুধিয়েছিলুম প্রফেসরকে, আপনি কি ভূতের ওঝা? ফোকলা দাঁতে একগাল হেসে বলেছিলেন প্রফেসর, আরে না হে দীননাথ, ব্যাপারটা মনে হচ্ছে সুবিধের নয়। শত্রু দেশের গুপ্তচরদের হাত আছে এ ব্যাপারে, সন্দেহ করেছে নয়াদিল্লি। তাতেই বা আপনার কি? আপনি কি গুপ্তচর ধরার বিদ্যায় পণ্ডিত নাকি? আমি অসহিষ্ণু। আরে দূর, আমাকে তো ডাকা হয়েছে ওই সাদা ফানুসের ধাঁধা সমাধানের জন্য। তুমি যাবে? কেন যাব না? এরকম একটা থ্রিলিং ব্যাপার, কিন্তু আপনি হালে পানি পেলে হয়। দেখা যাক। বলে তোবড়ানো গালে ফের ফিক করে হাসলেন প্রফেসর। হাসি শুনে গভীর ভ্রুকুটি করেছিলাম। মনে মনে বলেছিলাম, বড় দিমাগ হয়েছে বুড়োর। ভূতের মার খেয়ে এবার কেরামতি ঘুচবে তোমার। নিয়তি অলক্ষ্যে তখন হেসেছিল, কেননা ভূত প্রেতের চাইতেও কিংভূত কিমাকার যাদের সন্ধানে আমরা গিয়েছিলাম তারা মানুষই নয় সত্যি। কোন লোকের জীব তা এখনো অজ্ঞাত। সর্ষে পোড়ায় নাকি ভূত পালায়, কিন্তু সৈন্য সামন্ত, ট্যাঙ্ক, কামান নিয়ে ভূতের সঙ্গে টক্কর দেওয়ার নজির কোনোদিনও শুনিনি। দেখলাম এই প্রথম। দেখে তো চক্ষু কপালে উঠল আমার। সে কি এলাহি কাণ্ড! দূরে দেখা যাচ্ছে বেলুন পাহাড়। নীল আকাশের মাঝে তার উদ্ধত শীর্ষ দেখলে চোখ জুড়িয়ে যায়। বিপদের ছায়াও তো কোথাও দেখলাম না। অথচ বেলুন পাহাড় থেকে বহু দূরে ঘাঁটি গেড়েছে সামরিক বাহিনী। গিজ গিজ করছে মিলিটারি বনের সর্বত্র। নিষিদ্ধ অরণ্য অঞ্চলে তফাতে রেখে তারা ঘিরে রয়েছে গোটা বেলুন পাহাড়। পথ পেতে বসে আছে অহরাত্র। কিসের প্রতীক্ষায় তা ঈশ্বরই জানেন। চাঁদের আলোয় যে বনতল এক রাত্রেই শ্মশান ভূমিতে পরিণত হয়েছে, আমি চেয়েছিলাম তার মধ্যে এক চক্কর ঘুরে আসতে, কিন্তু হাহা করে উঠলেন প্রফেসর নাটবল্টু। বললেন, খেপেছ? খেপবো কেন? ভূতকে আমি পরোয়া করি না। দিনের বেলায় ভূতেরা ঘুমোয়। ভূত নয়, ভূত নয়, ভূতের চাইতেও দূরে বিপদ। তারা দিনেও জাগে। কারা? নিগুড়ো হাসলেন প্রফেসর। আরে দেখাই যাক না। দেখা গেল সেই দিন দুপুরবেলা। স্বচক্ষে না দেখলে সেই দৃশ্য বিশ্বাস করা যায় না। বেলুন পাহাড়ের ভিতরে কি রহস্য নিহিত রয়েছে তা দেখার জন্য একটা সামরিক হেলিকপ্টার উড়েছিল আকাশে। সুপ্রাচীন শালুতরুর শীর্ষে বনবন করে ঘুরছিল হেলিকপ্টারের চাকা। অরণ্যের মাথা দিয়ে দূর হতে দূরে ভেসে যাচ্ছিল ঘুলন্ত প্রপেলরের নিনাদ। আমি সকৌতুকে দেখছিলাম এদের বিপুল প্রচেষ্টা। মশা মারতে কেউ কামান দাগে না, কিন্তু এরা দেখছি তারও এক কাঠি ওপরে যান। হেলিকপ্টার, কামান, ট্যাঙ্ক নিয়ে এসেছেন ভুতুরে পাহাড় বনের দখল নিতে। তখন কি ছাই জানতাম সামরিক বাহিনীর গোপন রিপোর্ট কতখানি ভয়াবহ। ভূত প্রেত দত্তি দানও নয়, গুপ্তচর আত্মঘাতী নয়, তার চাইতেও সাংঘাতিক। টের পেলাম একটু পরেই, ঠিক যখন উড়ন্ত চাকতি বোমার বিস্ফোরণে নিমেষের মধ্যে বিলীন হয়ে গেল অত বড় হেলিকপ্টারটা। ঘটনাটা ঘটল কিছুটা এইভাবে। শালতরুর মাথা দিয়ে প্রাগৈতিহাসিক ফড়িংয়ের মতো স্বচ্ছন্দে উড়ে গেল আকাশযান। ধীরে ধীরে ছোট হয়ে এলো তার আকৃতি। ছোট হতে হতে যখন বিন্দুর মতো হয়ে এলো,
তখন আমরা বার করলাম দূরবীন। পিছনের পটে নীল আকাশের বুকে বেলুন পাহাড় দেখা যাচ্ছে। বিশাল গঙ্গা ফড়িংয়ের মতো উড়ন্ত হেলিকপ্টার পৌঁছালো পাহাড় চূড়ায়। আমরা রেডিও খুলে বসে আছি। ব্যবস্থা হয়েছে, চালক একাধারে 3টি কাজ করবে। হেলিকপ্টার চালু রাখবে, ক্যামেরায় ছবি তুলবে এবং ট্রান্সমিটারে অনর্গল বলে যাবে চোখের সামনে কি দেখছে। কিন্তু পাহাড় চূড়ায় পৌঁছানোর সঙ্গে সঙ্গে 3টি কাজের কোনোটি করা গেল না। কেননা আচম্বিতে বেলুন পাহাড়ের অভ্যন্তরে থেকে উড়ে এলো একটা বিচিত্র বস্তু, উড়ন্ত পিরিচ, অর্থাৎ ফ্লাইং সসার। দূরবীনের কাছে আমরা সবিস্ময়ে দেখলাম সেই আষাঢ়ে দৃশ্য, ফ্লাইং সসার। এতদিন গালগল্প বিস্তর শুনেছি এ ব্যাপারে। স্বচক্ষে বহু দূর থেকেই দেখলাম সেই উড়ন্ত পিরিচের ঘূর্ণমান আকৃতি। প্রখর রোদে সোজা হেলিকপ্টারের দিকে ধেয়ে গেল পিরিচটা এবং সবেগে আছড়ে পড়ল হেলিকপ্টারের উপর। নিমেষের মধ্যে ঘটল বিস্ফোরণ, প্রলয়ঙ্কর বিস্ফোরণ। থরথর করে কেঁপে উঠল সমগ্র বনভূমি। বিস্ফোরণের শব্দ খানিক পরে ভেসে এলো। সেই মুহূর্তে দেখলাম ব্যাঙের ছাতার মতো ধোঁয়ার কুণ্ডলি উঠছে বেলুন পাহাড়ের শীর্ষে। কিছুক্ষণের মধ্যেই হাওয়ায় উড়ে গেল তাল তাল ধোঁয়া, কিন্তু উড়ন্ত পিরিচ আর হেলিকপ্টারের কোনো চিহ্ন ধারে কাছে দেখা গেল না। দুটো বস্তুই বিস্ফোরণের সঙ্গে সঙ্গে মিলিয়ে গেছে শূন্যে। অর্থাৎ উড়ন্ত পিরিচ নিছক পিরিচ নয়, পিরিচ বোমা। সাজো সাজো রব পড়ে গেল শিবিরে। বেলুন পাহাড়ের উপকথা তাহলে নিছক কল্পনা নয়, সাঁওতালদের আষাঢ়ে গল্প নয়। চাঁদনি রাতে ঝকঝকে ফানুসের অবতরণ কাহিনীও মিথ্যে নয়, মৌহায় নেশায় ভুল দেখাও নয়। কিন্তু কারা ওরা? কাদের উদ্ভাবন এই প্রলয়ঙ্কর পিরিচ বোমা? কেন তারা ঘাঁটি গেড়েছে বেলুন পাহাড়ের গহন বনে? কি তাদের অভিসন্ধি? সবচাইতে বড় কথা, রাতারাতি এ তল্লাটের যাবতীয় প্রাণী হত্যাও কি এদের কুকীর্তি? কিন্তু তার সাক্ষী কোথায়? কেনই বা এই পাইকারি হত্যা? বেলুন পাহাড়ের ভেতরকার বিবর ঘাঁটি সুদৃঢ় এবং দুর্গম রাখাই কি মূল উদ্দেশ্য? কিন্তু কেন? কি আছে বেলুন পাহাড়ের ভিতরে? ওরা কারা? কি চায়? শত সহস্র প্রশ্ন সহস্র নাগের মতোই পাক দিয়ে ধরল আমার চিন্তাধারায়। ভূত নয়, প্রেত নয়, স্বচক্ষে দেখা গেল বিজ্ঞানের নবতম বিস্ময়, এদের করায়ত্ত। মারাত্মক মারণাস্ত্রে সেজে ওরা বেলুন পাহাড়ের ঘাঁটি আগলাচ্ছে। পাছে কেউ গুটি গুটি পৌঁছে যায় পাহাড়ে, দেখে ফেলে ওদের কীর্তিকলাপ, তাই রাতারাতি দ্বিপদ চতুষ্পদ সমস্ত প্রাণী নিধনেও ওদের অরুচি নেই। শ্মশান বনভূমি আগলাচ্ছে ওদের গুপ্তচক্র, আকাশপথও সুরক্ষিত ওদের। তবে কি চম্পট দেওয়াই শ্রেয়? সত্যি কথা বলতে কি, আমার সমস্ত বীরত্ব উবে গিয়েছিল চোখের সামনে হেলিকপ্টারের শূন্যে বিলীন হয়ে যাওয়া দেখে। পিরিচ বোমার কল্পনাতীত শক্তি আমার নার্ভ নাড়িয়ে দিয়ে গিয়েছে। মনে মনে ভাবছিলাম, অশরীরী ভূতের সঙ্গে পাঞ্জা কষতে রাজি আছি, কিন্তু শরীরী এই বিভীষিকাদের সঙ্গে নয়। পৈতৃক ধরটা কচুকাটা অবস্থায় ছোটনাগপুরের জঙ্গলে ফেলে যাওয়ার চাইতে মানে কেটে পড়াই ভালো। করতামও তাই। টিটকিরি গায়ে মাখতাম না। পরের দিন ভোরেই লম্বা দিতাম ঘরের দিকে। কিন্তু রাত পোহানোর আগেই ঘটল নতুন এক বিভীষিকা, যে কোনো পলায়নের ধাত ছেড়ে যাওয়ার পক্ষে যথেষ্ট ভয়াবহ সেই ঘটনা। আমি তো কোন ছাড়, মানুষ জন্তু কচুকাটা হওয়ার রহস্যভেদ করলাম আমি নিজেই, প্রাণটা হাতে নিয়ে। রাত হয়েছে। প্রফেসর নাটবল্টু চক্র অতি গুহ্য মন্ত্রণায় ব্যস্ত সামরিক হোমরা চোমরাদের সঙ্গে। আমি আমার শিবিরে বসে হরিনাম জপ করছি। সমগ্র বনভূমি থমথম করছে। সূচিভেদ্য সেই নীরবতার সঙ্গে তুলনা চলে না কোনো কিছুরই। বাতাস নেই, বন মর্মরও নেই,
শ্বাসরোধী সেই স্তব্ধতায় আমারও টুটি যেন রুদ্ধ হয়ে আসতে চাইছে। তাই ক্যাম্প খাটে পা দুলিয়ে বসে কম্বল দিয়ে মাথা পর্যন্ত মুড়ে রেখেছি। বেরিয়ে আছে শুধু নাক আর চোখ। মনে মনে হিসাব রাখছি সময়, কতক্ষণে ভোর হবে সেই প্রত্যাশা। আকস্মাৎ একটা সরসর শব্দ শুনলাম, খুব ক্ষীণ। বনের মধ্যে ক্যাম্প খাটিয়ে থাকতে গেলে এমন শব্দ হামেশাই শুনতে হয়। যারা অভ্যস্ত তারা চমকায় না, কিন্তু আমি চমকে উঠলাম। ভয়ে কাঠ হয়েছিলাম বলেই সামান্য সরসরানি আমাকে অতটা চমকে দিয়েছিল, এবং দিয়েছিল বলেই সে যাত্রায় আমি প্রাণে বেঁচে গিয়েছিল। আর আমার টুঁটিটাও। সরসরানির কারণ অনুসন্ধান করতে স্বভাবতই এদিক ওদিক তাকিয়েছিলাম। প্রথমেই চোখ গিয়েছিল তাঁবুর প্রবেশপথের দিকে। সেখানে হারিকেনের ক্ষীণ আলোয় বিশেষ কিছু চোখে পড়ল না। এবার তাকালাম পাশের জমির দিকে, ক্যাম্প খাটের পিছন দিকে। ঘাসের ওপর সামান্য ধুলো ওরা নজরে পড়ল। তাঁবুর তলা দিয়ে একটা সরল রেখা বরাবর ধুলো স্তর যে কোনো কারণে হোক চঞ্চল হয়েছে, তাই সামান্য ধুলো উঠছে। ধুলো ওড়ার সরল রেখাটা এসেছে আমার ক্যাম্প খাটের নিচের দিকে। দেখেই অজানা আতঙ্কে আঁতকে উঠেছিলাম। আর প্রায় সঙ্গে সঙ্গে হিমশীতল কি একটা বস্তু আমার পায়ের গোছ বেয়ে উঠে এসেছিল হাঁটুর ওপর। চমকে দাঁড়িয়ে উঠেছিলাম আমি। চোখের পলকে ক্লেদাক্ত কীটের মতো কনকনে ঠান্ডা বস্তুটা হাঁটু ছাড়িয়ে উঠে এসেছিল উড়ুর উপর পাতা অবলম্বন করে, সেখান থেকে বুকের ওপর গিয়ে গলার কাছে, এবং পরক্ষণেই ফ্যাঁস করে একটা শব্দ হলো। ঝটিটি হাত চালিয়েছিলাম। হাতের এক ঝটকায় আগন্তুক কীটটি ছিটকে পড়েছিল ক্যাম্প খাটের উপর। তৎক্ষণাৎ বিস্ফারিত চোখে দেখেছিলাম দুটি দৃশ্য। প্রথমত, গলার কাছে আমার কম্বল কেটে ফালা ফালা হয়ে গেছে। চকিতে বুঝলাম কম্বলটা না থাকলে আমার গলার অবস্থা ওই রকমই হতো। অলক্ষ্য আততায়ী প্রথম চোট গিয়েছে কম্বলের ওপর দিয়ে। দ্বিতীয়ত, ক্যাম্প খাটের ওপর পড়ে আছে একটা বিদঘুটে বস্তু, অনড় নয়, সচল। ছোট্ট একটা ইস্পাতের পিংপং বলের মতো বিচিত্র বস্তুটা অবিকল তাই। বলটা বনবন করে ঘুরছে, সেই সঙ্গে ঘুরছে দুপাশের ক্ষুরধার ব্লেড। বাঁই বাঁই করে ঘুরতে ঘুরতে ক্যাম্প খাট থেকে এগিয়ে আসছে কিনারার দিকে। এক পলকের বেশি দেখার সাহস হয়নি। ঘুরন্ত ছুরিওয়ালা সচল পিংপং বলটা একবার লক্ষ্যভ্রষ্ট হয়েছে, কিন্তু দ্বিতীয়বার আর হবে না। ওর তেড়ে আসার ধরন দেখেই রক্ত হিম হয়ে গিয়েছিল আমার। ঘুরন্ত ওই ছুরি ফের যদি কেউ টুঁটি লক্ষ্য করে ঝাঁপিয়ে পড়ে, তাহলে আর রক্ষে নেই। এক লাফে গিয়ে পড়েছিলুম তাঁবুর প্রবেশপথের সামনে। সেখান থেকে বেসুরো গলায় বিকট এক চিৎকার ছেড়ে বাইরে গিয়েই ঠ্যাং দুটো যেন স্ক্রু আটা দিয়ে আটকে গিয়েছিল মাটির সঙ্গে। থ হয়ে দাঁড়িয়ে গিয়েছিলাম। এ কি দৃশ্য দেখছি আমি! শিবিরের সামনেই চিৎপটাং হয়ে পড়ে রয়েছে শিবির প্রহরী। ধারালো অস্ত্রের আঘাতে ছিন্ন তার টুটি। শুধু তাই নয়, সারা দেহে পিলপিল করছে ঘূর্ণমান পিংপং বল। শুধু ঘুরছে নয়, ঘুরন্ত ছুরি ঘায়ে খণ্ড খণ্ড করছে দেহের অঙ্গ প্রত্যঙ্গ। রক্তে ভেসে যাচ্ছে তলার ঘাস। আমি স্থাণু হয়ে দাঁড়িয়ে যেতেই দুটো ঘুরন্ত বল লাফ দিয়ে মাটিতে পড়ে ছিটকে এলো আমার দিকে। তাদের চলার পথে কুচকুচ করে কেটে উড়ে গেল লম্বা লম্বা ঘাস। উড়তে লাগলো ধুলো। আমি আর দাঁড়িয়ে থাকতে পারলাম না। কালান্তক মৃত্যুদূতদের এগিয়ে আসতে দেখেই ফিরে পেলাম সদ্বিদ। তাদের চলার পথে কুচকুচ করে কেটে উড়ে গেল লম্বা লম্বা ঘাস। উড়তে লাগলো ধুলো। আমি আর দাঁড়িয়ে থাকতে পারলাম না।
ভাঙা গলায় বুক ফাটা চিৎকার করে ছুটেছিলাম প্রফেসরের মন্ত্রণা শিবিরের দিকে। পরে শুনেছিলাম আমার সেই ভয়ার্থ চিৎকার নাকি পাগলা ঘণ্টির কাজ করেছিল সেই ভয়ঙ্কর রাতে। যে যেখানে যে অবস্থায় ছিল ছুটে বেরিয়ে এসেছিল বাইরে। ঘুরন্ত বলের ঘুরন্ত ছুরির আঘাতে টুটি কাটা এবং কচু কাটা হওয়ার আগেই দেখেছিল শিবির প্রহরীর খণ্ড বিখণ্ড লাশ। আমার শিবিরটাই ছিল বেলুন পাহাড়ের দিক থেকে প্রথম সারির, একদম প্রথমে। তাই প্রথম হানা এই শিবিরেই ঘটেছিল। আমি মরতে মরতে বেঁচে গিয়েছিলাম, নেহাত পরমায়ু ছিল তাই। বেঁচে গিয়েছি স্রেফ কপাল জোরে, কিন্তু বাঁচেনি বেচারা আমার প্রহরীটা। ছুটতে ছুটতে প্রফেসর নাটবল্টু চক্র এসেছিল। বড় বড় সার্চ লাইটের আলোয় দিন হয়ে গিয়েছিল সামনের জমি। ঘুরন্ত বল বাহিনীকে দেখা গেল ঠিক তখনই। সংখ্যায় কত হবে? হাজার, লক্ষ, নিযুত, কোটি। ধুলোর ঘূর্ণিঝড় তুলে পাগলা পালের মতো ওরা বনের মধ্যে থেকে বেরিয়ে আসছে তো আসছেই, আসছে আসছে আরও আসছে। কি করবে সেনাবাহিনী? লড়াই কাদের সঙ্গে? কত বন্দুকের গুলি খরচ করলে এদের মারা যাবে? কিন্তু একটিও যদি কোনো মতে পাশ কাটিয়ে এগিয়ে আসে, নিমেষে টুটি হবে ছিন্ন বিচ্ছিন্ন। অতএব মেজর বিহব্বল চোখে তাকালেন প্রফেসরের পানে। সময় অতি অল্প। কয়েকটা ঘুরন্ত বল এসে গেছে কয়েক গজের মধ্যে। রিভলভার তুলে ফায়ার করলেন মেজর। একটা বল ভেঙে উড়ে গেল। বাকিগুলো বিন্দুমাত্র তাড়াহুড়ো না করে এগিয়ে গেল মেজরের পানে। পালান পালান, চিৎকার করে উঠলেন প্রফেসর। শুধু ট্যাঙ্করা এগিয়ে যাবে। সুতরাং শেষ পর্যন্ত আমার পন্থাই অনুসরণ করতে হলো গোটা বাহিনীকে। চম্পট চম্পট চম্পট, গোলা বারুদ অস্ত্রশস্ত্র ফেলে টেনে দৌড়, ঝোপঝাড় টপকে খানাখন্দ ডিঙিয়ে শুধু দৌড় 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 আর দৌড়। তবে হ্যাঁ, সচল দুর্গরা বিপুল রোষে এগিয়ে গিয়েছিল বেলুন পাহাড়ের দিকে। ট্যাঙ্ক বাহিনীর আক্রমণে অগ্রগতির সামনে পিষ্ট হয়েছিল ঘুরন্ত বলেরা হাজারে হাজারে। এগিয়েছে আর মুহুর্মুহু গোলাবর্ষণ করেছে ট্যাঙ্কের দল। গুরুগম্ভীর নির্ঘোষে বারে বারে কেঁপে উঠেছে বনভূমি। প্রত্যুত্তরে কিন্তু একটা পাল্টা কামানো গর্জায়। এমনকি বেলুর পাহাড়ের গোপন বিবর থেকে উড়ন্ত পিরিচ বোমাও উড়ে আসেনি। শুধু দেখা দিয়েছিল একটি দৃশ্য, শেষ দৃশ্য। আচম্বিতে বেলুন পাহাড়ের চূড়ায় যেন আগুন ধরে গিয়েছিল। টকটকে লাল রঙের আশ্চর্য খেলা শুরু হয়েছিল পাহাড়ের ওপরকার আকাশে বাতাসে। সে কি অবিশ্বাস্য হোলি খেলা! পরক্ষণেই রক্তবর্ণের অতিকায় একটা গোলক সিধে উঠে এসেছিল শীর্ষ ছাড়িয়ে। শুধু গোল বললে পুরো বলা হয় না, যেন একটা ক্ষুদে ভূগোলক, পাহাড়ের মতো প্রকাণ্ড, লোহিত এবং ভয়াল। দেখতে দেখতে অনেকটা শূন্যে উঠে পড়েছিল অতিকায় গোলক। তারপর ধীরে ধীরে মিলিয়ে গিয়েছিল রক্তবর্ণ। সেই জায়গায় তারার আলোয় ঝিকমিক করে উঠেছিল হীরের মতো উজ্জ্বল সাদা আবরণ, হীরের ফানুস। নিরক্ষর সাঁওতালদের কথা তাহলে সত্যি। উড়ন্ত গোলা দেখে ওরাও হীরের ফানুস নামকরণ করেছিল, যদিও জিনিসটা হীরে নয়, হীরের মতো ঝকঝকে কোনো ধাতু। ক্রমশ বেগ বাড়ছে ভাসন্ত গোলার, ক্রমশ ছোট হয়ে আসছে আকৃতি। নিঃশব্দে কিন্তু অসম্ভব গতিবেগে শ্বেতগোলক এবার বুঝি তারার রাজ্যে পৌঁছেছে। অগণিত নক্ষত্রের মাঝে যেন চিকবিক করছে আরও একটি নক্ষত্র। বেগমান নক্ষত্র, স্থির নয়। আমরা সবাই হাঁ করে দেখছিলাম সেদিকে, কল্পনাতীত এই দৃশ্য। প্রফেসর বললেন, এ তো স্পেসশিপ। হ্যাঁ, এ তো বোমযান। আমি বলে উঠলাম, কিন্তু প্রফেসর, এটা কোন গ্রহের হতে পারে? না, তা আমি জানি না। গম্ভীর গলায় চিন্তিত মনে বলে উঠলেন প্রফেসর। তবে আশা করছি শিগগিরই হয়তো জানতে পারবো, কেননা ওরা আবার আসবে।
কি করে জানলেন? প্রশ্নটা করলেন মেজর। ওরা গোপনে প্রস্তুত হচ্ছিল গোপন ঘাঁটিতে। অতর্কিতে আমরা হানা দিয়ে ওদের বিরক্ত করেছি। ওরা নির্বোধ নয়। আমরা প্রাণ ভয়ে পালিয়ে এসেছি, ওরা খবর পেয়েছে, তবু ওরা চলে গেল। কেন? না ফিরে এসে ওদের উদ্যোগ পূর্বে আবার আমরা বাধা দিতে পারি নতুন করে। সুতরাং এখনের মতো চম্পট প্রদান, কিন্তু অচিরে বীর বিক্রমে প্রত্যাবর্তন। কেমন, তাই তো বললাম আমি? উড়ন্ত গোলার পলায়নে আমার লুপ্ত সাহস ফিরে এসেছিল বলেই রসনায় সুন্দর সুন্দর কথাগুলো এসে গেল। ফোকলা দাঁতে একবার প্রফেসর হেসে বললেন, যা বলেছ, তাহলে এবার ফিরে যাওয়া যাক। কোথায়? কেন, অকুস্থলে। কেন প্রফেসর, মরতে? আরে না না, মরতে কেন? ভারী অমায়িক কণ্ঠে বললেন প্রফেসর। ওদের মরণ দেখতে। মানে কি বলছেনটা কি? মেজর এবার কণ্ঠ চড়ালেন। ওই তো, ওই ঘুরন্ত বলগুলোর। বলেই আর দাঁড়ালেন না প্রফেসর। হাঁটা দিলেন ফেলে আসা বনতলের দিকে, যেখানকার জমিতে লাখে লাখে ঘুরন্ত ছুরি হন্যে হয়ে খুঁজছে আমাদের টুঁটি। আমি প্রায় কুঁকিয়ে উঠে বলেছিলাম, কি বলছেন প্রফেসর, আপনার মাথা কি খারাপ হয়ে গেছে? ওরা যে সাক্ষাৎ মৃত্যু। তোমার মুন্ডু, ওরা মৃত্যুর দূত। স্বয়ং মৃত্যু বোমজানে চেপে যখন পলাতো, তখন দূতগুলোর একটা ব্যবস্থা করেই গেছে। দেখাই যাক না ব্যবস্থাটা কি। অগত্যা গুটি গুটি যেতে হলো আমাদের সকলকেই। যতই এগিয়েছি ধরাস ধরাস করেছে বুক, শুকিয়ে গেছে তালু। প্রতি মুহূর্তে আশঙ্কা করেছি, এই বুঝি শুকনো ঘাসে ধুলো ছিটিয়ে এগিয়ে এলো ঘুরন্ত ছুরি, যাদের লক্ষ্য জীবিত প্রাণীর টুঁটি। টুঁটির ভয়ে কাঁপতে কাঁপতে এগিয়েও কিন্তু আমার টুঁটি কাটা যায়নি। এই কাহিনী তার প্রমাণ। যদিও ওদের ফের দেখেছিলাম, লাখে লাখে দেখেছিলাম, সমগ্র বনস্থল অকীর্ণ হয়ে ছিল ওদের নিশ্চল দেহ। হ্যাঁ, নিশ্চল। নিষ্প্রাণ শব্দটা প্রয়োগ করা ঠিক হবে না, কেননা ওরা কেউ প্রাণী স্থানীয় নয়, যন্ত্র, নিছক যন্ত্র। লাখে লাখে যান্ত্রিক বলে ছেয়েছিল সারা অরণ্য, তবে জোড়া ছুরি ঘুরিয়ে পাকসার দিচ্ছিল না একটিও। একটি বল তুলে নিয়েছিলেন প্রফেসর। দেখেছিলেন বিচিত্র এক ধাতুতে গড়া ওদের দেহ। ফাঁপা বল, বেবাক ফাঁপা, দুপাশে দুটি শানিত ছুরিকা। শূন্যগর্ভ বলটা কিসের শক্তিতে ঘুরছে, কার হুকুমে টুঁটি লক্ষ্য করে তাড়া করেছে এবং আকস্মাৎ এখন শক্তিহীন হয়ে কেনই বা লাখে লাখে পড়ে রয়েছে, এ প্রহেলিকা আজও প্রহেলিকাই রয়ে গিয়েছে। প্রফেসর নাটবল্টু চক্র শুধু মাথায় চুলকেছেন, জবাব দিতে পারেননি। তবে তিনি আজও প্রতীক্ষা করছেন, এ প্রতীক্ষা ওদের ফিরে আসার। শেষ হলো আমাদের আজকের গল্প। আজ গল্প পাঠে সৌভিক, মেজরের চরিত্রে প্রীতম। আজ এই পর্যন্ত। আবারও আপনাদের সাথে দেখা হবে অন্য কোনো পরিবেশনা নিয়ে। ভালো থাকবেন, ভয়ে থাকবেন। শুভরাত্রি।